আজকের ভিডিওটা যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে বাংলার বিভিন্ন অঞ্চলে আমরা দেখি যে সেখানে কিন্তু মন্দির এবং মসজিদ দুটো সহাবস্থানে রয়েছে। অর্থাৎ একদিকে মন্দির, অন্যদিকে মসজিদ, বা খুব অনতি দূরেই কিন্তু মন্দির মসজিদ একসাথে রয়েছে। কিন্তু কেন? এবং সমস্ত স্থাপত্যই এই ক্ষেত্রে বেশ মধ্যযুগীয় বা প্রাচীন যুগের। কিন্তু এমনটা কেন? যেখানে মন্দির সেখানেই মসজিদ করতে হবে, বা যেখানে মসজিদ সেখানেই মন্দির করতে হবে? এর পেছনে কিন্তু রয়েছে একটা বড় ইতিহাস, এবং তার সাথে বাংলার ভূগোল জানাটাও ভীষণ জরুরি এই ক্ষেত্রে। আর সেটাই থাকছে আজকের ভিডিওতে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর তার আগে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার। এবার আসি যে কেন এই ঘটনা ঘটেছে। বাংলার ভূগোল জানাই বা জরুরি কেন? বাংলার ভূগোল জানা এই কারণে জরুরি, কারণ ওই সময় মধ্যযুগীয় বা প্রাচীন যুগে যখন জমির একটা মূল্য নির্ধারণ হতো, তখন কিন্তু টাকা পয়সা ওরমভাবে তো হতো না, কারণ তখন অনেক ফাঁকা জায়গা কিন্তু এমনি পড়ে আছে। এবার তাহলে মূল্যটা নির্ধারিত হতো কি করে? কোন জমিটা কত ভ্যালুয়েবল এটা বুঝবো কি করে? এইটার হিসেব করতে হলে আমাদেরকে একটু বাংলার ভূগোলটা পড়তে হবে। কারণ বাংলা নদীমাতৃক দেশ, অর্থাৎ অনেক নদী আছে, অতএব এখানে কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং জমির ওপর ভিত্তি করেই কিন্তু মানুষের জীবনযাত্রাও চলতো, কারণ কৃষি ভিত্তিক জায়গা হচ্ছে বাংলা। আর ঠিক সেই কারণে যে উঁচু, মানে নদীর থেকে অনেকটা উঁচু, অর্থাৎ যেখানে এত চর গঠন হচ্ছে না বা ভাঙছে না, নদীর ভাঙন হচ্ছে না, বন্যা অতটা বিধ্বস্ত করতে পারছে না, সেই জায়গাটা হয়ে উঠতো যথেষ্ট বেশি মূল্যবান। এভাবেই কিন্তু ওই সময় জমির মূল্য নির্ধারিত হতো। এবার যখনই কোনো ভালো জমি থাকে সেটা সরকারের ঘরে যায়, ঠিক সেইভাবে মধ্যযুগীয় সময়েও কিন্তু জমিটা প্রশাসনিক কাজে প্রথমে ব্যবহার করা হতো। মানে সেই জায়গা থেকে মানুষের যাতায়াত করাও হয়তো সুবিধা, সেখানে একটা স্থায়ী বাসস্থানের জায়গা আছে। এবার সেই জায়গায় তাহলে মন্দির গঠন হবে। মন্দির গঠন হলো যখন প্রাচীন বা মধ্যযুগীয় আমলে। এবার এই মন্দির যখন গঠন হচ্ছে, তখন মন্দির কিন্তু শুধু একটা ধর্মীয় আচার আচরণ পালনের জায়গা একদমই নয়। মন্দির কিন্তু সেখানে প্রশাসনিক কাজ হচ্ছে, মানুষের সুবিধা অসুবিধা সবকিছু শোনা হচ্ছে। তখনকার শাসকরা কিন্তু ঠিক একইভাবে কাজ করতেন। এটা যদি আপনারা মোটামুটি মুর্শিদাবাদ, মালদা, গৌড় এইসব জায়গা যে প্রাচীন জায়গাগুলো রয়েছে, বা কলকাতার বেশ আশেপাশের কিছু অঞ্চলেও আমরা কিন্তু এই ঘটনা দেখতে পাই। একটু উঁচু জায়গায় মন্দির রয়েছে। এমন অনেক প্রাচীন মন্দিরের ছবি আপনাদেরকে দেখাবো, যেখানে রয়েছে যে মন্দিরটা একটা টিলার উপরে, একটু উঁচু কোনো একটা জায়গার উপরে রয়েছে। এবার এই প্রাচীন বাংলায় যখন রাজ্য শাসন হচ্ছে, যেমন আমরা দেখি গৌড়ের ক্ষেত্রে লক্ষণ সেন ওই সময় শাসন করছিলেন গৌড়ে। তো তিনি কি করলেন, সেখানে কিন্তু মন্দির বানালেন, এবং আগেই বললাম যে মন্দিরে কিন্তু কর আদায় থেকে শুরু করে সমস্ত দলিল রক্ষা করা, শাসন ব্যবস্থা, কর ব্যবস্থা সবকিছুই পরিচালনা হতো। অতএব সেটা কিন্তু একটা প্রশাসনিক কেন্দ্রও বটে। এবার আস্তে আস্তে যখন সেন বংশের পতন ঘটছে, সেন বংশ আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বাংলায় আক্রমণ করেন বখতিয়ার খিলজি। এবার বখতিয়ার খিলজি যখন এখানে আসেন, তখন তিনি প্রথমে সেন বংশের তো একটা প্রশাসনিক পরিকাঠামো ছিল, তো তিনি কিন্তু সেই জিনিসটাকে একদমই ধ্বংস করলেন না, কারণ তাকেও তো কর তুলতে হবে, তাকেও শাসন সামলাতে হবে। প্রশাসনিক ব্যবস্থা সামলানোর জন্য এই মন্দির কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই কিন্তু তিনি জানেন যে আমাকেও প্রশাসনিক ব্যবস্থা সামলাতে হবে, অতএব ওই পুরোনো জায়গাটাকে তিনি রাখলেন, কারণ সেখানেও লোক জড়ো করতে হবে, সেখানেও মানুষজনকে আসতে হবে, বিচার হবে, সবকিছুই হবে। তাই সেই পুরোনো জায়গাটাই কিন্তু রয়ে গেল, মানে মন্দিরের কাছাকাছি। এরপরে আসে হুসেন শাহ বংশ। হুসেন শাহ বংশ যখন বাংলায় এলো, তারপরে তারাও দেখলো যে প্রাচীনভাবে যেভাবে চলে আসছে, মানে একটা জায়গা যথেষ্ট পপুলার, যে এখানে এই অফিসটা ছিল, তা আমরা কি করি, সেখানে আবার চলে যাই। তো এটাও ঠিক সেরকম, ওখানে মন্দির আছে, এটা ঠিক আছে, সেখান থেকে প্রশাসনিক পরিকাঠামো চলছে, সেটাও ঠিক আছে। এরপরে তারা কি করলো, তারা কিন্তু সেই একই জায়গায় নিজেদের ক্ষমতা প্রদর্শন এবং নিজেদের ধর্মীয় উপাসনার কেন্দ্র করতে কিন্তু তারা সেখানে মসজিদ তৈরি করলো। এর একটা সবচেয়ে বড় উদাহরণ যদি বলি, তাহলে হচ্ছে আদিনা মসজিদ। আদিনা মসজিদ কিন্তু একটা কোনো নতুন জায়গায় কি হঠাৎ করে তৈরি হয়নি। যেখানে নগর জীবন ছিল, যেখানে আগে থেকেই শাসন ব্যবস্থা চলছে, যেখানে জলাশয়, পুকুর, মন্দির সবকিছু রয়েছে, জনজীবন একদম পরিপূর্ণ, সেইখানে গড়ে তোলা হচ্ছে আদিনা মসজিদ। মানে মন্দিরের একেবারে অনতি দূরে। এইখানে কিন্তু কোনো সংঘর্ষ নেই। হ্যাঁ, অবশ্যই ক্ষমতার প্রদর্শন তো নতুন রাজা এসে করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু ধর্মীয় কোনো কারণ কিন্তু তেমন নেই এখানে।
এরপরে আরেকটা দিক, যখন আরেকটু সময় এগোলো, মানে মধ্যযুগীয় সেই সময়ে যখন বাংলায় মুঘল শাসন করছে, তারা মূলত প্রশাসনিক কার্য চালাতো বাংলার, মানে কর ব্যবস্থা কিন্তু খুব কঠোর ছিল বাংলার, কারণ বাংলা থেকে কিন্তু একটা বিশাল পরিমাণের রাজস্ব আদায় হতো পুরো দেশের জন্য। এবার তো মুঘলরা কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়েও যখন অনেক সময় আমরা দেখেছি যে মুর্শিদ কুলি খাঁ যখন মুর্শিদাবাদকে নিজের রাজধানী ঘোষণা করছেন, তখন কিন্তু মুর্শিদাবাদ যে একেবারে ফাঁকা এলাকা ছিল, সেখানে জনবসতি ছিল না, এমন কিন্তু একদমই নয়। একটা যথেষ্ট শহরের মতোই কিন্তু আবভাব ছিল মুর্শিদাবাদের। আর সেই কারণে বসতি ছিল, মন্দির ছিল, তবুও তা সত্ত্বেও মুসলিম শাসকরাও সেই জায়গাটিকেই বেছে নিতেন। কারণ যাই হোক, সেইখান থেকে আবার নতুন করে শুরু করার আর কিছু নেই, শুধু শাসক বদলাচ্ছে, জায়গাটা নয়। এবার সেখানে প্রচুর প্রাচীন মন্দির আমরা দেখি অনেক সময় ভেঙে ফেলা হয়েছে, অনেক মসজিদ গড়ে তোলা হয়েছে। সেই ঘটনা ঘটেছে, ঘটেনি যে তেমনটা নয়, তার পিছনেও নিশ্চয়ই কোনো কারণ আছে। কিন্তু ধর্মীয় সহাবস্থান কিন্তু বাংলার ইতিহাসে সব সময় পরিলক্ষিত হয়েছে। এরপরে আরেকটা জায়গার কথা না বললেই নয়, সেটা হচ্ছে গৌড় অঞ্চলেও কিন্তু আমরা দেখি, মানে বর্তমানে এটা মালদা বা দিনাজপুরের এইরকম জায়গা। তো সেই সব জায়গাগুলোতেও এই একই ব্যাপার, একই পুকুর হয়তো খনন করে, কারণ পুকুর খনন করা খুব ব্যয়বহুল ছিল। তো সেই পুকুর বারবার খনন করা কিন্তু যায় না, তাই জলাশয় একবার খনন করা হচ্ছে, শাসক বদলাচ্ছে, প্রজন্ম বদলাচ্ছে, কিন্তু ওই একই জায়গা ব্যবহৃত হচ্ছে। যেমন আমরা দেখি যে মুর্শিদাবাদের কাটরা মসজিদেও কিন্তু অনেক ছোট ছোট শিক্ষা কেন্দ্র গড়ে ওঠে তখন ওই মসজিদকে কেন্দ্র করে। তা ঠিক যেমন আমি আগে বললাম যে মন্দিরকে কেন্দ্র করেও প্রশাসনিক কাজকর্ম চলছে, শিক্ষা কেন্দ্র গড়ে উঠছে, মানুষ সেখানে আসছে বিচারের আশায়, ঠিক সেইভাবে আবার মসজিদকে কেন্দ্র করেও কিন্তু শিক্ষা ব্যবস্থা গড়ে উঠছে, সেখানেও মানুষ আসছে বিচারের আশায়। এবার আরেকটা জিনিস, সেটা হচ্ছে নদিয়ার নবদ্বীপ অঞ্চল। নদিয়ার নবদ্বীপ অঞ্চলে আমরা জানি যে ওটা একটা গৌড়ীয় পীঠস্থান বা হিন্দু ধর্মের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা স্থান কিন্তু নদিয়ার নবদ্বীপ। কিন্তু এই নবদ্বীপে যখন মুঘলরা মসজিদ স্থাপন করছেন, তখন কিন্তু সেই মন্দির যেগুলো আছে সেগুলো ধ্বংস করা কিছু অবশ্যই হয়েছে, কিন্তু সব কিন্তু ধ্বংস করা হয়নি। সেখানে পাঠশালা ছিল, সেই পাঠশালা রয়েছে, সেগুলো ধ্বংস হয়নি। অর্থাৎ বাংলার ইতিহাসে ধর্ম অনেক পরে আসছে। প্রথমে আসে যে প্রত্যেকটা মানুষের সহাবস্থান, ধর্ম আলাদা হতেই পারে, কিন্তু মানুষের দৈনন্দিন জীবন কিন্তু একদম যৌথ ছিল, আর তার প্রমাণ আমরা প্রত্যেক পদক্ষেপে পাচ্ছি। অতএব ভিডিওর একদম লাস্টের দিকে যেটা বলবো সেটা হচ্ছে নবাবী আমলে, মানে সিরাজদৌল্লা বা আলীবর্দী খাঁর আমলেও কিন্তু একইভাবে বাংলার শাসন ব্যবস্থা চলেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিয়েছিল সাধারণ মানুষ। এই সাধারণ মানুষরাই পারে সকলকে একসাথে বেঁধে রাখতে, শাসক যাই করুক না কেন। আর ঠিক সেইভাবেই এখানে মুর্শিদাবাদ বা ওদিকে বিভিন্ন গ্রাম, বর্ধমান, এদিকে সব দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে মন্দির আর মসজিদ একই জায়গায় রয়েছে এবং তার কিন্তু কোনো নড়চড় নেই। এবং সাধারণ মানুষ কিন্তু একসাথে একই গ্রামে একই জমিতে চাষবাস করেই বসতি গড়ে তুলেছিল এবং তারা কিন্তু সেইভাবেই নিজেদের জীবনযাপন করতো। আর এটা আমরা কিন্তু দেখতে পাই প্রাচীন এবং মধ্যযুগীয় ভারতে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্যের সম্ভার।